নমস্কার, বাংলার প্রাইম টাইমে স্বাগত আপনাদেরকে। এবং আজকের যে স্পেশাল এপিসোডে আমরা রয়েছে, এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন, আমি সরাসরি তার সঙ্গে আলাপ করে নেব। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। তার সঙ্গে অনেকগুলো দায়িত্ব ছিল, তবে আপাতত সেই দায়িত্ব এক এক করে তিনি সেই দায়িত্বের ভার নিজের কাঁধ থেকে নামিয়ে দিচ্ছেন। তাই আপাতত শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের সাংসদ হিসেবেই পরিচয় করাচ্ছি। কাকলিদি, স্বাগত আপনাকে রিপাবলিক বাংলায়। সম্ভবত রিপাবলিক বাংলা লঞ্চ করার পর থেকে প্রথমবার সম্ভবত আপনি রিপাবলিকে অ্যাপিয়ার করছেন, ইন্টারভিউ দিচ্ছেন। আমার প্রশ্ন খুব স্পেসিফিক কয়েকটা প্রশ্ন রয়েছে, খুব বেশি লম্বা নয়। প্রথম প্রশ্ন হচ্ছে, দল ক্ষমতা থেকে সরে যাওয়ার পরই কি হঠাৎ করে এক এক করে দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত, নাকি কোথাও একটা দূরত্ব বাড়ছিল, কোথাও একটা মনোমালিন্য তৈরি হচ্ছিল, কোনটা? নাকি যেহেতু সরকারে নেই, ক্ষমতায় নেই, সেই জন্য সরে আসা এক এক করে, কোনটা? যে মানুষটা জীবনের ৪৫ বছর প্রায় রাস্তায় রাত কাটিয়েছে, সকাল থেকে রাত অবধি মানুষের জন্য কাজ করেছে এবং এক নেত্রীর সঙ্গেই কাজ করেছে, তাকে কি এটা বলা যায় যে দল ক্ষমতায় নেই বলে সরে যাচ্ছে? এটা বলা যায়? চারবারের সাংসদ, যে এলাকা থেকে সাংসদ সেই এলাকার বিভিন্ন অ্যাসেম্বলি সেগমেন্টে পরিশ্রুত পানীয় জল ছিল না। সেখানে বারাসাত মধ্যমগ্রাম এলাকায় কোনো নিকাশি ব্যবস্থা ছিল না। তার আগে কিন্তু ৩৫ বছরের বামফ্রন্ট সরকার ছিল, কিন্তু ২০০৯-এ জেতার পরে এই কাকলি ঘোষ দস্তিদার দিল্লিতে দরবার করে নিকাশি ব্যবস্থা ২-৩টে শহরের তলায় তৈরি করার অর্থ নিয়ে এসে এবং কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে কাজ করিয়ে মানুষের এমনভাবে নিকাশি ব্যবস্থা তৈরি করতে পেরেছে যে আজকে কিন্তু প্রবল বর্ষণেও এই দুটো জায়গা জলমগ্ন হয় না। এই জায়গাগুলোয় আগে কোনো পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা ছিল না ঘরে ঘরে। রাস্তার কল থেকে অনেক ভালো বাড়ির, মানে অনেক শিক্ষিত বা চাকুরিরত মহিলাদেরও বালতি করে কলসি করে জল নিয়ে যেতে হতো, রান্নার জল, পানীয় জল। সেই জায়গায় আজকে কিন্তু ওখানে বাড়ি বাড়িতে পরিশ্রুত পানীয় জল পৌঁছেছে, যার ফলে ধরুন বারাসাত শহরে ১.৫ লক্ষ ২ লক্ষ লোকের মানুষের মতন ক্যাপাসিটি ট্যাঙ্ক তৈরি করে খড়দার গঙ্গার থেকে জল এনে মধ্যমগ্রামের পানিহারাতে পরিশ্রুত করে পাইপ দিয়ে বাড়ি বাড়ি পৌঁছানো হয়েছিল। কিন্তু এই সুযোগ সুবিধার বৃদ্ধি দেখে আমার তো মনে হয় সারা বাংলা থেকে মানুষ গিয়ে ওখানে বাড়ি করে এখন ওখানে ৫-৬ লাখ মানুষ বাস করেন। স্বাভাবিকভাবে ১.৫ লাখ ২ লাখের যেটা পরিষেবা সেখানে টান পড়ছে, জল সরু হয়ে গেছে পাইপে আসা। আবার করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অর্থ সহযোগিতায় এবং কেন্দ্রীয় সরকারের তৎকালীন যারা ছিলেন তাদের অর্থ সহযোগিতায় ওখানে আরও বেশি ক্ষমতা সম্পন্ন রিজার্ভয়ার তৈরি হচ্ছে, যাতে করে সকলকে সঠিক পরিষেবা দেওয়া যায়। এই কাজগুলো যে করেছে, বা মেট্রোটা চলে এসছে মধ্যমগ্রাম অবধি, অনেক জায়গায় বিদ্যুতের বাতি ছিল না, বিদ্যুৎ পৌঁছানো হয়েছে। আমার যে পারিবারিক পরিচয়, যেখানে আমার মামা ছিলেন বহুবারের সাংসদ, আমার জ্যাঠামশাই ছিলেন মন্ত্রী, আমার বাবা মধ্যমগ্রাম এলাকার বাদুতে রাস্তা তৈরি, বাস রুট তৈরি, সেচের জলের ব্যবস্থা তৈরি যেগুলো করে গেছেন, সেই পরিবার থেকে এসে আমি কিন্তু সেই ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করেছি, এখনো কাজ করছি। সুতরাং এর সঙ্গে হার জিত, কে জিতলো কে হারলো তার কিন্তু সম্পর্ক নেই। তাহলে হঠাৎ করে কি হলো? আপনি দেখছিলাম, আপনি নিজেও বললেন বারবার করে, নিঃসন্দেহে ২০০৯, ২০১৪, ২০১৯, ২০২৪ এখানে কোনো বিতর্কের অবকাশ নেই, চারবারের সাংসদ। কিন্তু ঘটনাচক্রে হচ্ছে এখন সাম্প্রতিক সময় দাঁড়িয়ে রিজু দত্তের মতো দুদিনের যোগী, তিনিও বলছেন যে দলের কাছে তার যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা পূরণ হয়নি, দল তাকে বিভিন্ন রকমভাবে বাধ্য করেছে। আবার আপনার মতো দীর্ঘদিনের, মানে ক্ষমতায় আসার আগে থেকে লড়াই করা একজন যোদ্ধা, তিনিও বলছেন যে এখানে আর এই দায়িত্বভার আর নেওয়া যাচ্ছে না। অনেকেই এখন তাহলে একই সারিতে নিয়ে আসছে, কিন্তু একই সারিতে তো আসার কথা নয়। এখন তাহলে এমন কি সমস্যা হচ্ছে? আপনি বলছেন যে আইপ্যাকের মাতব্বরি, কিন্তু সেই আইপ্যাক তো বেশ কয়েক বছর ধরে তারা ঢুকে বসেছিল দলের মধ্যে, তাহলে নতুন করে কোন সমস্যা মাথাচাড়া দিল? আজকে যারা নতুন এসেছেন তাদের কি উপলব্ধি, তাদের কি অভিযোগ, সেটা আমি বলতে পারবো না। আমার কিন্তু এর আগে কখনো কোনো অভিযোগ ছিল না
আমি কাজ করতে পিছপা হই না, কেননা পারিবারিক যে ঐতিহ্য সেটা বজায় রাখা এবং আমার মূল উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্র নির্মাণ, দেশের স্বার্থে কাজ করা, গণতন্ত্রকে বজায় রাখা এবং দেশপ্রেম, দেশভক্তি, এই জন্য আমি কাজ করে গেছি। তাহলে এখন কেন মনে হচ্ছে যে কাজ করা যাবে না, আর দায়িত্ব নেওয়া যাবে না? না, দায়িত্ব নেওয়া যাবে না, কেননা আমাদের মাথার উপরে যাদেরকে চাপিয়ে দেওয়া হয়েছিল এই বিগত নির্বাচনে, যাদেরকে আপনারা আইপ্যাক বলছেন আর কি, তারা অত্যন্ত অশিক্ষিত, অসভ্য, অশালীন আচরণ করে গেছে এবং এখন কিছু কিছু সাংসদও আছেন যারা অশিক্ষিত, অসভ্য, অশালীন। আমার শিক্ষাগত যোগ্যতা, আমার যে বিদেশে আমার ট্রেনিং হয়েছে, আমার পারিবারিক যে পরিচয়, আমার যা বয়স, আমার যা মানসিক স্থিতি, মানুষের জন্য সেবা করার বা দেশের কাজ করার ইচ্ছা, তার সঙ্গে ঠিক খাপ খাচ্ছে না। কিন্তু কাকুলিতে আপনি বলছেন যে আমি আইপ্যাক বলছি না, আইপ্যাক আপনাদের অফিসিয়ালি আপনাদের দলের দায়িত্ব স্ট্র্যাটেজি মেকিং, পলিসি মেকিং এর মধ্যে ছিলেন, যে আইপ্যাকের ফাইল নেওয়ার জন্য মাননীয়াকে একজনের বাড়ি পর্যন্ত ছুটে যেতে হয়েছিল ইডির রেটের মধ্যে। এটা আমাদের বক্তব্য নয়, সাংবাদিকদের নয়, আইপ্যাক দায়িত্ব নিয়েছিল আপনাদের দলের স্ট্র্যাটেজি, টিকিট, ভোটের পলিসি, প্রমোশন, প্রত্যেকটা বিষয়ে দীর্ঘদিন ধরে আইপ্যাক দায়িত্ব নিয়েছিল। তাহলে এই আইপ্যাকের মাতব্বরি বা তার যে চাপিয়ে দেওয়া স্ট্র্যাটেজি বা পলিসি, এবং আপনি বলছেন যে কিছু কিছু সাংসদ তাদের অসভ্যতা, অশালীনতা, এইগুলো নিয়ে আগে তো কখনো কাকলি ঘোষ দস্তিদার মুখ খোলেননি। স্বাভাবিকভাবে এই প্রশ্নটা উঠবে নাকি যে তাহলে এখন কি হয়ে গেল? দেখুন, নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষ আমি, সেইভাবেই মধ্যবিত্ত জীবনযাপন করি এবং আমার মাথায় এটা আসলেও কখনো কখনো হয়তো নিবৃত্তে নিজেরা আলোচনা করেছি, কিন্তু যখন নির্বাচন দোরগোড়ায়, 26-এ নির্বাচন আসছে, আমাদের আবার জিততে হবে, মাননীয়াকে আমাদেরকে লড়াই করে মুখ্যমন্ত্রী করার কাজ করতে হবে, তখন আমি জনসমক্ষে এটা বলে দলের কোনো ক্ষতি করতে চাইনি। দলের অভ্যন্তরে বলেছিলেন, দীর্ঘদিনের যার সঙ্গে যুদ্ধ করেছেন, সহযোদ্ধাও কম বেশি, আপনার দলের যিনি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি বলেছিলেন ব্যক্তিগতভাবে যে আপনার অপছন্দের বিষয়গুলো বা যে ধরনের যে উঠতি সাংসদ, আমি আপনার কথার ইঙ্গিত ধরেই বলছি, তাদের যে অশালীনতা, অসভ্যতা বা যে ধরনের কোথাও নির্দিষ্ট একটা কোম্পানি তারা কর্পোরেট কায়দায় একটা রাজনৈতিক দলকে চালাবার চেষ্টা করছে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে কি আপনি জানিয়েছিলেন ব্যক্তিগত স্তরে? না, সবটা ওনাকে জানানোর সময় হয়নি, কেননা উনি অত্যন্ত ব্যস্ত, প্রচুর উন্নয়ন করছিলেন, কাজ করছিলেন এবং পরিশ্রম করছিলেন। আর শুধু কিন্তু আমি উঠতি সাংসদ বলিনি, বয়োজ্যেষ্ঠ সাংসদও হতে পারে। সুতরাং কে কি করেছে সেগুলো যথাযথ সময় আমাদের জানানোর চেষ্টা করা হয়েছে, বলাও হয়েছে, কিন্তু আভ্যন্তরীণ ব্যাপার তো আর আমি আপনাকে বলবো না খোলাখুলি। কিন্তু এই যে এজেন্সির ব্যাপারটা, এটাও বলা হয়েছে, ভুলভাল নির্বাচন মিটিং করা, ভুলভালভাবে মানুষের সঙ্গে ব্যবহার করা, কর্মীদেরকে হেয় করা, কর্মীদের সঙ্গে যথেষ্ট খারাপ ব্যবহার করা, এগুলো সবটাই দায়ী। আপনি বলছেন যে অনেক বয়োজ্যেষ্ঠ সাংসদও রয়েছেন, ঘটনাচক্রে প্রশ্ন না করে পারছি না, কারণ আপনার ইন্টারভিউ সাক্ষাৎকার ইতিমধ্যেই অনেকে দেখছেন, এবং পদত্যাগের পরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় যে ভাষায় পোস্ট করলেন, নাম না লিখে, যে আপনার সামনের পথ মসৃণ হোক, আনন্দময় হোক, আপনার পরিবারের উজ্জ্বল ভবিষ্যতের শুভকামনা, এবং সম্ভবত আপনাকে ঘিরে থাকা সমস্ত কলঙ্ক এবং বিতর্ক চিরতরে মুছে যাবে আশা করি। মানে উনি আশা করছেন যে আপনি ডিসিশন নেওয়ার পরে নাকি আপনাকে ঘিরে থাকা সমস্ত কলঙ্ক, বিতর্ক নাকি মুছে যাবে এবং এই নতুন অধ্যায়টি আগের সমস্ত ব্যর্থ প্রচেষ্টাকে ঢেকে দেবে। এটার যে উনি কি মানে করেছেন, আশা করি দীর্ঘদিনের আপনার সঙ্গে রাজনৈতিক ময়দানে লড়াই করা কল্যাণ বন্দ্যোপাধ্যায় আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন, কিন্তু আলোচনা তো চলছে কাকলিদি এটা নিয়ে। আপনি কি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে মিন করলেন? শুনুন, আমি কারুর নাম বলিনি, আর কে কি লিখলো সেটা কিন্তু আমি না দেখে আপনাকে কিছু বলতে পারবো না। আচ্ছা, হতে পারে। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে যদি এই কথা উনি লিখে থাকেন, আমি কিন্তু এটা একটা প্রচ্ছন্ন হুমকি হিসেবে ধরবো, কেননা আমি যেখানে রাজনীতি করি সেখানে রাজনৈতিক সংঘাত হতেই পারে। রাজনৈতিক সংঘাত বিরোধীর সঙ্গে হতে পারে, রাজনৈতিক সংঘাত নিজের দলে হতে পারে, রাজনৈতিক সংঘাত বহির্জগতে হতে পারে, অসাধু মানুষ, দুষ্কৃতী, দুর্বৃত্তের সঙ্গে হতে পারে, কিন্তু সেই সংঘাতে পরিবারকে টেনে আনাটা আমি মনে করছি একটা হুমকি। আপনার কথা ধরেই বলছি, আমি দেখিনি,
মনে করছি আমাকে হুমকি দিচ্ছেন, আমি যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। না, এটা তো এর আগেও নিয়ে আসা হয়েছে। আমি বলছি আরজিকর কাণ্ডের সময় যখন আপনার পুত্র তিনি যখন চিকিৎসকের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন বা সেই ইস্যুগুলোকে অ্যাড্রেস করার চেষ্টা করেছেন, সেই সময় তো কোথাও আমার মনে হয় কি সেগুলো কম বেশি আপনাকে সেগুলো কোথাও ফেস করতে হয়েছে, মানে পরিবারের বিষয়টা বারবারই কোথাও টেনে নিয়ে আসা হয়েছে। এবং এখনো যে ভাষাতে বলা হচ্ছে যে নতুন অধ্যায়ের জন্য শুভেচ্ছা, এবং ইতিমধ্যে আপনি কেন্দ্রীয় নিরাপত্তা পেয়েছেন, এবং দলের মধ্যেও একটা শ্রেণী বলছে যে আচ্ছা, তো কাকলিদির মনে হয় রাস্তা খুব মসৃণ রয়েছে, খুব সুন্দর করে হয়তো জার্সি বদল করে উনি বিজেপিতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? শুনুন, আমি ক্লাস 9 থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি। সেটা হচ্ছে 76-77 সাল, তখন থেকে আমরা একসঙ্গে কাজ করতাম অল্প। তারপরে 84-তে আমার ডাক্তারি পড়া শেষ হওয়ার পরে, ট্রেনিং বিদেশে শেষ হওয়ার পরে আমি ডাক্তারি ছেড়ে দিয়ে আমি ওনার সঙ্গে জনসেবা করেছি এবং আমি মনে করেছি যে রাষ্ট্র নির্মাণে আমি নিজেকে নিয়োজিত করব। সেখানে কে ভুঁইফোড় এসে কি বলল, নতুন সংস্থা কিভাবে অপমান করলো, আমার কিন্তু গায়ে আমি মাখি না সেটা। এবং পরিবারের বিষয়টা যেটা বলছেন, অত্যন্ত উচ্চশিক্ষিত পরিবার এবং প্রত্যেকেই এখানে উচ্চশিক্ষিত বা শিক্ষিতা। আমার বৌমারা পিএইচডি, আমার ছেলেরা প্রফেসর, আমার ছেলেরা এমডি নিজের জন্য পাশ করেছে, আমার স্বামী 10-12 ঘন্টা এখনো কাজ করেন, তার 74 বছর বয়স। সুতরাং আমরা কিন্তু কারুর মুখাপেক্ষী নই বা কারুর খারাপ কথা শুনতে অভ্যস্ত নই। এই দেশের মানুষ আমাদের চেনে, কেননা আমার মামা 7 বারের সাংসদ, আমার জ্যাঠামশাই মন্ত্রী ছিলেন। সুতরাং আমরা দেশ নির্মাণে যথেষ্ট একটা ভালো ভূমিকা গ্রহণ করেছি। তিনি কিন্তু তাম্রপত্র পেয়েছিলেন স্বাধীনতা সংগ্রামী বলে, আমার জ্যাঠামশাই। সুতরাং কে কোত্থেকে আসলো, কার পরিচয় কি, এগুলো নিয়ে আমার রুচিতে বাদে আলোচনা করার। কি বললেন আমি জানি না, কিন্তু সবাই যারা উচ্চশিক্ষিত তাদের নিজস্ব মতামত থাকে এবং তারা যদি সেটা প্রকাশ করে থাকে যে কোনো কিছুর বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে বা ন্যায়ের পক্ষে, সেটা তাদের ব্যক্তিগত মতামত হতেই পারে। একটা গণতন্ত্রে সেটাকে আমি শ্রদ্ধা করি। না, নিঃসন্দেহে। কিন্তু আপনি বলছেন যে পরিবারের কথা বারবার করে বলছেন, উচ্চশিক্ষার কথা বলছেন, তার সেটা নিয়ে বিতর্কের কোনো জায়গা নেই, দেশ নিয়ে এবং দেশ নির্মাণের কাজ নিয়ে বলছেন। কিন্তু কাকলিদি, এই যে ভরাডুবি, সেই ভরাডুবিতে তো কম বেশি প্রত্যেকের, আপনারা যারা শুরু থেকে একটু একটু করে বীজ থেকে, চারা গাছ থেকে মহিরুহ তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে, দায় তো আপনাদের ওপরও বর্তাবে কাকলিদি। যখন আরজি করার ঘটনা ঘটছে সেই সময় আপনার একটা মন্তব্য যে ছাত্র জীবনে মেডিকেল ছাত্রীরা শিক্ষকদের কোলে বসে নাম্বার পেয়েছে, এই ধরনের মন্তব্য আপনার থেকে পাওয়া গিয়েছে, যেটা অত্যন্ত অনভিপ্রেত। আপনাদের মতো উচ্চশিক্ষিত চিকিৎসক পরিবার থেকে কেউ বলছেন যে ছাত্র জীবনে মেডিকেল ছাত্রীরা শিক্ষকদের কোলে বসে নাম্বার পেয়েছে। কিংবা পার্ক স্ট্রিট রেপ কেসের সময় আমার মনে আছে এখনো, যদিও আমিও তখন একটা ছোট ছিলাম, যে ক্লায়েন্টের সঙ্গে বিবাদের জন্য নাকি এই গন্ডগোলটা হয়েছে, দিল্লির সঙ্গে এটা তুলনা করবেন না। তো এই মন্তব্যগুলো তো থেকে গেছে এবং এই সরকারের বিরুদ্ধে সব থেকে বেশি অভিযোগ ছিল অভয়ার কাণ্ডকে কেন্দ্র করে, সন্দেশখালী কেন্দ্র করে, অর্থাৎ নারী নিরাপত্তা, নারীকে দেওয়ার সম্মান। এখন যদি আপনারা সবাই এক এক করে বলতে শুরু করেন যে আমাদের দায় নেই, দলে ভরাডুবির জন্য পুরোটাই এজেন্সি দায়ী, তাহলে একটু স্বার্থপরতা হয়ে যাচ্ছে না? আমি একবারও তা বলিনি, কিন্তু এটা আপনি আমার মুখে কথা বলাচ্ছেন বা আমার মাথায় ঢুকাচ্ছেন। আমি কিন্তু সেই জায়গাকার, ওই যে 7টা আমার অ্যাসেম্বলি সেগমেন্ট, সেইখানকার নৈতিক দায়িত্ব নিয়ে পদত্যাগ করেছি। যে আমি হয়তো পরিচালন করতে পারলাম না সঠিকভাবে দলীয় নির্বাচনটা, সেই জন্য আমি দায় নিচ্ছি, সেই জন্য আমি সেখান থেকে সরে যাই, ভালো কেউ আসুক। তার মানে আমি কিন্তু সেই দায়টা অস্বীকার করছি না, সেটা আমার স্বভাব সিদ্ধ নয়। আর মানুষ জনসমক্ষে কাজ করতে গেলে, যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষের সঙ্গে দেখা হয়, ইন্টারাকশন হয়, ফিড আসে, নিউজ ফিড যেটাকে আপনারা বলেন, মানে কথা জানতে পারি, শুনতে পারি, কোনো না কোনো ভুল হতে পারে, যার জন্য আমি ক্ষমা প্রার্থী। আমি আগেও বলেছি, সেগুলোকে টেনে আনাটা একদম উচিত নয়। তাহলে কোথাও অনুশোচনা হয় এই যে তৃণমূল কংগ্রেসের পতন, হারের পর, ভরাডুবির পর, যে প্রত্যেকেই বলছেন যে
এই কবছরের ক্ষমতায় থেকে উদ্ধত্ত সীমাহীন দুর্নীতি, এবং আপনিও যেটা বিভিন্ন সময় বলেছেন যে দুর্নীতির বিষয়টা আপনাকেও কখনো কখনো ভাবিয়েছে, বিব্রত করেছে। সীমাহীন দুর্নীতি, সীমাহীন ঔদ্ধত্য, কোথাও মনে হয় যেগুলো অনেক আগে দল যদি কন্ট্রোল করতো, এবং আপনি তো শুধুমাত্র আপনি আপনার কেন্দ্র নিয়ে বলছেন, 7টা বিধানসভা নিয়ে আপনারটা নিয়ে, কিন্তু কাকলি ঘোষ দস্তিদার শুধুমাত্র নিজের কেন্দ্র, নিজের লোকসভা নিয়ে ভাববেন, এটাও তো প্রত্যাশিত নয়, তাই না? আপনারা পিলার দলের, আপনারা একসঙ্গে সেই সময় না থাকলে আপনারা 2000 আগের টিম। না, আমি বলছি যে আমি এগুলো না ভাবলে সংসদ ভবনে দাঁড়িয়ে যেরকম ভাবে আমি যুক্তিতর্কের মধ্যে দেশের কথা তুলে ধরি, মণিপুর নিয়ে বলেছি, মহিলা নিয়ে বলেছি, মনে হয় কি যে এগুলো ভাবছি না, ওগুলো তো ভাবি, কিন্তু বর্তমানে আমি আর পিলার বলে আমার মনে হচ্ছে না। আচ্ছা, একটু মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যেহেতু এতদিন ধরে কথার সম্পর্ক রয়েছে, কোথাও কি মনে হচ্ছে দিদিও একটু একটু করে বদলে গিয়েছেন? আগে যতখানি অনায়াসে তার সঙ্গে কথা বলা যেত, আগে যতখানি অনায়াসে, বয়সের সাথে সাথে, সময়ের সাথে সাথে সবাই বদলায়। ব্যস্ত হয়ে পড়েছেন তিনি, কাজের ভার প্রচন্ড, এবং তিনি অনেক উন্নয়নের সময় দিয়েছেন। এই রাজ্যে রাস্তা ছিল না, আপনি বাঁকুড়া পুরুলিয়া যান, দেখবেন কত রাস্তা তৈরি হয়েছে। বিদ্যুৎ থাকতো না, এখন কোথাও লোডশেডিং হয় না, অনেক কাজ করতে হয়েছে, সেই জন্য ব্যস্ত ছিলেন। যদিও মানুষ এই কাজের থেকে আর অন্য অনেক কিছুকে বেশি গুরুত্ব দিল, কারণ সেগুলোকে তিনি গুরুত্ব দেননি, যত্ন দেননি হয়তো সেক্ষেত্রে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও তখন পরবর্তীকালে আপনাদের কমিউনিকেশন কেমন ছিল? মানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ অনেকেই তো ওনাকে মানে একই সঙ্গে কোথাও বলা হয় কি মানে নার্চার করেছে, একটুখানি তাকে তৈরি করার ক্ষেত্রে, তার পাশে দাঁড়ানোর ক্ষেত্রে ভরসা জুগিয়েছে। সেক্ষেত্রে আপনার ভরসা কি ছিল না অভিষেকের নেতৃত্বের ওপর? নিশ্চয়ই, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি, লোকসভার তিনি ফ্লোর লিডার, সুতরাং তার কথা মেনেই তো আমরা কাজ করতাম। তার কথা মেনে কাজ করতে গিয়ে মানে তার নেতৃত্বে কি কোথাও মনে হচ্ছিল যে তাহলে মানে তিনিই তো নিয়ে এসেছিলেন হাতে করে আইপ্যাককে, তাকে আপনি জানিয়েছিলেন যে কোথাও এজেন্সির এই সমস্যাগুলো মাথাচাড়া দিচ্ছে, তাকে আপনি জানিয়েছিলেন যে একাধিক সাংসদ? ভালোই হয়েছিল, হ্যাঁ জানিয়েছিলেন। বর্তমানে জানিয়েছি, যখন প্রথম সে নিয়ে এসেছিল ওদেরকে, সেই সময় 19 সালে 2019-20 সেই রকম সময়, তখন কিন্তু এই আইপ্যাক ছিল না, এটা কিন্তু নতুন আইপ্যাক। হ্যাঁ, সেই সময় তারা ভালোই কাজ করেছে, 21-এর নির্বাচন করেছে, তারপরে কিছুটা 24-এরও নির্বাচনে তারা ছিল, কিন্তু এরা নতুন, এরা কিচ্ছু জানে না। তাহলে এখন কাকলি ঘোষ দস্তিদারের পরবর্তী এখন ভাবনা চিন্তা কি? দল বদলের কোনো ভাবনা চিন্তা রয়েছে? জনসেবা, দেশ সেবা, রাষ্ট্র গঠন এবং মানুষের সাথে কাজ করা, না তার বদল কিছু নেই। প্রেস কনফারেন্সের পরে দিদি ফোন করেনি, কথা বলতে চাইনি, জানতে চাইনি যে কি হয়েছে তোমার, আমাকে বলো, আমার কাছে এসে বলো? মনে হয়নি কালীঘাটের বাড়িতে গিয়ে একবার কথা বলা দরকার ছিল? যদি সেটা মানুষ দেখে থাকেন, সবার কাছে যদি পৌঁছে গিয়ে থাকে, তাহলে আমি আপনাদের উপর কৃতজ্ঞ। কেননা সংবাদ মাধ্যম হচ্ছে আমাদের গণতন্ত্রের সেই চতুর্থ স্তম্ভ, যেটা গণতন্ত্রটাকে টিকিয়ে রাখে। সুতরাং মানুষের কাছে পৌঁছানোটাই আমাদের মূল লক্ষ্য। আমরা তো আমাকে ফোন করেনি, সংবাদ মাধ্যম তো আপনাদের বক্তব্যগুলো তুলে ধরতে পারে। একজন কেউ আমার বিরুদ্ধে নাম না করে লিখেছে। হ্যাঁ, বলুন। ওই তো বলছি যে আপনি বলছেন কেউ একটা কিছু লিখেছে, এবার সবাই তো সঠিক মস্তিষ্কের লোক নয়, সুতরাং কে কি লিখছে আমি ওতে অত সময়ও দিই না, বা আমি তা ভাবিও না। কেউ তো নয় কাকুলি দি, যে আপনি বলছেন কেউ একজন লিখেছে, তার নাম কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি আপনার সঙ্গেই পার্লামেন্টের সমস্ত সেশনগুলো থাকেন, তিনিও বহুদিন ধরে রাজনীতি। আপনি দেখেননি? উনি এত সুন্দর পার্লামেন্টে আপনাদের সাংসদদের মাতিয়ে রাখেন, এত সুন্দর মিমিক্রি করেন, এত সুন্দর মজা করেন, সবাই হেসে কুটুপাটি খায় সবাই হেসে। পার্লামেন্টে কি সার্কাস? যে ওখানে মিমিক্রি করবেন? পার্লামেন্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা, যেখানে দেশের আইন তৈরি হয়, যেখানে সারা ভারতবর্ষের মানুষ, নাগরিকদের সমস্যা আলোচনা হয়, সেখানে এসব দেখার সময় কোথায়?
আমি জানি না যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে ইতিমধ্যে ফোন করেছেন কিনা, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যে এই মুহূর্তে রিপাবলিক বাংলার এই ইন্টারভিউ দেখার পর আপনাকে হয়তো কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরেকটা পোস্ট করতে পারে আপনার নামে। মানে ইন্টারভিউ এর পরে এটা অবিশ্বাস করা যাবে না, কল্যাণ বন্দ্যোপাধ্যায় হয়তো আজকে সন্ধ্যেবেলা তিনি আবারও হয়তো আরেকটা পোস্ট করে আপনার নাম উল্লেখ না করে আরো কিছু বলতে পারেন হয়তো, মানে সেটার জন্য তাহলে প্রস্তুতি রাখতে পারেন আপনি, আমার মনে হচ্ছে। গণতান্ত্রিক অধিকার, দেশের আইনও আছে কিন্তু। আমি শেষ করব, তবে তার আগে দুটো ভিডিওর কথা বলি আমি। একটা ভিডিও হচ্ছে লক্ষ্মীর ভান্ডার নিয়ে, আপনার খুব ফেমাস, সেটা আমারও সাম্প্রতিক সময়তে ভাইরাল হয়েছে। আপনার এই পদত্যাগ করা, সরে দাঁড়ানো দলের বিরুদ্ধে, দলের যে স্ট্র্যাটেজি আইপ্যাকের বিরুদ্ধে মুখ খোলার পর, সেটা হচ্ছে যে কোন একটি জেলাতে আপনি যখন গিয়েছিলেন, সেখানে যখন কয়েকজন একদম প্রান্তিক মানুষ, মহিলারা, তারা বলছেন যে আমরা বিজেপিকে ভোট দেবো, আমরা তৃণমূলকে ভোট দেবো না। আপনি বলছেন তৃণমূলকে ভোট দেবা না তো লক্ষ্মীর ভান্ডার পাবা না। আমরা পঞ্চায়েতে ভোট দেব না, আমরা পঞ্চায়েতে ভোট দেব না তৃণমূল রে। তারপর দেখি কি করে পঞ্চায়েত দাঁড় করায় তৃণমূলরা, কিছুই হইব না, কিছুই। তাহলে আমাদের কিছুই হবে না, চাউলও পাইবা না, তাহলে আমাদের কিছু হবে না, লক্ষ্মীর ভান্ডার পাইবা না, কন্যাশ্রী পাইবা না, স্বাস্থ্য সাথী পাইবা না, তখন কিছুই পাইবা না। তো ওই ভিডিও ভয়ঙ্কর রকমভাবে আবারও ভাইরাল, এবং যেখানে বলা হচ্ছে যে এই কাকলি ঘোষদস্তি। না 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 না, আপনি ভুল করছেন, আপনি ভুল করছেন, আপনি ভুল করছেন, আপনি ভুল করছেন, আপনি ভুল করছেন। এরকম কথা আমার সঙ্গে হয়নি কোনো। এটা তাহলে এআই জেনারেটেড ভিডিও, এরকম কোনো ভিডিও নেই। আপনি যেটা আগের কথা দুটো বললেন, আমি বললাম যে ভুল মানুষের হতে পারে, ক্ষমাপ্রার্থী। এই ঘটনাটা ঘটেনি, এটা আপনি ভুল করছেন। আমি আপনার কথা ধরলাম, যদিও সেই সময়তে এআই জেনারেটেড ভিডিওর কোনো অপশন ছিল না। এই মুহূর্তে যেহেতু আমি আপনাকে শুনিয়েও দিতে পারি পরে। আর সেকেন্ড, বেশ, আপনি বলছেন যে এটা এরকম হয়নি, আপনি এটা অস্বীকার করলেন, এটাও আমি রাখলাম দর্শকদের জন্য। আর সেকেন্ড যে ভিডিওটা ভাইরাল হয়েছে আবারও আপনাকে কেন্দ্র করে, তা হচ্ছে অগ্নিমিত্রা পালকে আপনি একটি আরেকটি নিউজ চ্যানেল, রিপাবলিক নয়, সেই নিউজ চ্যানেলের ডিবেটে প্রকাশ্যে আপনি বলেছিলেন যে সরাসরি কি শাড়ি টাড়ি ছাপেন না কি করেন আমি জানি না, কিন্তু আপনি জানেন না যে আপনি কার সঙ্গে কথা বলছেন। তো সেটাও আরও একবার করে এই মুহূর্তে সোশ্যাল প্ল্যাটফর্মে ভয়ঙ্কর রকম ভাইরাল, মানুষ দেখছেন, রিয়্যাক্ট করছেন স্বাভাবিকভাবেই। আজ কি মনে হয় যে সেদিনকে অগ্নিমিত্রা পাল বা বিরোধী যে কোনো নেত্রী, তার সঙ্গে কথা বলার ক্ষেত্রে ওই ভাষা, ওই উদ্ধত ভঙ্গি বা ওই বডি ল্যাঙ্গুয়েজ, সেটা না হলেই ভালো হতো? মনে হয় কি আজ অনুশোচনা হয় কিছু? শুনুন, আমি না আসলে ওর ফ্যান, হ্যাঁ, এবং সেই সময় আমি মজা করেছিলাম, কেননা যেভাবে ম্যাচিং করে ওইটাই আমি বলেছিলাম। আমি তো ভাবছি যাবো কি ওর কাছ থেকে 2-3টে নিয়ে আসবো, অসম্ভব সুন্দর ওইগুলো করে, সেইটাই বলেছিলাম। ঠিক আছে কাকলিদি, আমি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো তো নয়, কিন্তু আমি আপনাকে আগামী দিনের জন্য আমিও শুভেচ্ছা জানিয়ে রাখলাম। দেখা যাক দিদির সঙ্গে আপনার কথা হয় কিনা এবং তার সঙ্গে আবার কোনো কল্যাণ বন্দ্যোপাধ্যায় নতুন কোনো পোস্ট করেন কিনা। কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে আগামী শুভেচ্ছা জানিয়েছেন, কি ভেবে জানিয়েছেন আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই, কিন্তু আপনার যে শাড়ির রং, যে বেশ গেরুয়া রং, সেখান থেকে কি আমি কিছু আন্দাজ করতে পারি? আমি এটা অন ক্যামেরাই বলছি, নাকি আপনি বলবেন যে না এখনই? আমি কিন্তু সবুজ পরে আছি, সবুজ শাড়ি, আপনি গেরুয়া শাড়ি পরে আছেন, তো গেরুয়া শাড়ির থেকে কি কিছু আমি আন্দাজ করতে পারি, কিছু ধারণা তৈরি করতে পারি কি? আমি আপনার অনুমতি নিয়ে জিজ্ঞাসা করছি সরাসরি। আমি সব রকমের রং পরি, 67 বছর বয়সেও আমি যথেষ্ট ফিট, এবং আমি বুড়ো হয়ে গেছি, আমার ছেলেদের বিয়ে হয়ে গেছে বলে আমায় সাদা শাড়ি লাল পাড় পরতে হবে, এটা আমি বিশ্বাস করি না। যার জন্য আপনার আগের প্রশ্নটাতে আমি বললাম যে ওনার ডিজাইনগুলো আমার ভালো লাগে বলে আমি সেটা মজা করেছিলাম, বললাম একটু আগে। এবং এটা আমাকে যিনি দিয়েছেন আমার বোন সম্পর্কে, সে আমার জন্মদিনে, সে কমিউনিস্ট, সুতরাং এটা নিয়ে কোনো গল্প দেখার মানে হয় না। বেশ, আপনার বক্তব্য রইল, ভাইরাল ভিডিওর কিছু অংশ রইল, এবং তার সঙ্গে কাকলি ঘোষদস্তিদারের উত্তরগুলো রইল। আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটে ডেকে পাঠান নাকি কল্যাণ বন্দ্যোপাধ্যায় আবার কিছু পোস্ট করেন, সেদিকেও নজর রাখবো, তার রিয়াকশনও পরবর্তীকালে না হয় নেব। আপাতত কাকলিদি, অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।